গুড ইভিনিং এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আমরা তো ঝাকাস বিন্দাস আছি। আজকে নমস্কার, আমি সৌনক ব্যানার্জি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। জাস্ট কিছু গল্প করতে এলাম আমি আপনাদের সাথে। তো লাস্ট ভিডিওতেও আপনারা খুব প্রচুর ভালোবাসা দিয়েছেন, অনেক কমেন্টস করেছেন। আমি সেই কমেন্টসগুলোর রিপ্লাই দিতে পারিনি আপনাদের, সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিতে চাইবো। কমেন্টসগুলোর রিপ্লাই দিতে না পারার ঠিক একটাই কারণ হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি খুব একটা বেশি বাড়িতে থাকি না, বা কাজে এতটা ব্যস্ত থাকি যে কমেন্টসের রিপ্লাই দেবো সেই রিপ্লাই দিয়ে ওটার মতন সময়টা হয়ে ওঠে না। আমি কমেন্টসগুলো পড়ি, আমার নিজের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমি কমেন্টসগুলো পড়ি। খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা, আমার খুব ভালো লাগে কমেন্টগুলো পড়ে। এতটা বেশি মোটিভেট হই আপনাদের কমেন্টগুলো পড়ে যে আমার কাছে বলার ভাষা নেই। শুধু আমি একা মোটিভেট হই সেটা বলাটা খুব ভুল হবে, আমার পাপ্পাও যেভাবে মোটিভেট হয়। আপনাদের কমেন্ট, আপনাদের ভালোবাসা আমাদের জন্য আমাদের চলার পথে একটা স্ট্রেংথ হয়ে দাঁড়ায়। আর আজকে তো বেসিক্যালি আমার রাত্রিবেলা রান্না করার কথা ছিল, তো পাপ্পা বললো যে তুই তো রান্না করছিস এমনিতে, তো আজকে একদিন রাত্রিরে আমি রান্না করি। আমি বললাম করো। তো পাপ্পা আজকে একটুখানি চিকেন নিয়ে এলো, বোনলেস চিকেন, আর রুটি আমি একটু বাদে কিনতে যাবো। কটা বাজে? 10:15। আমি এই ব্লগটা পরের দিনকে আপলোড করব। এখন বাজে 10:15, তো আমি রুটি কিনতে যাব আজ রাত্রিরের রুটি দিয়ে চিকেন। আর আজকে দুপুরবেলা আমি আপনাদেরকে শেয়ার করি, আজকে দুপুরবেলা কিছু খাবার ছিল না, একটু লেট হয়ে গেছিলো আজকে। নানান রকমের কাজে ব্যস্ত ছিলাম, বাইরেই ছিলাম বেশিরভাগ সময়টা। তো বাড়িতে ফিরেছি যখন, তখন আমি একা ছিলাম। এইবারে কি খাবো, লাঞ্চ কি করব, দ্যাট ওয়াজ আ ভেরি বিগ কোয়েশ্চেন। তো আমি ভাবছিলাম যে কি করি। তখন ভাবতে শুরু করলাম যে এই লাস্ট মোমেন্টে এসে মাম্মি থাকলে কি করতো। মাম্মি থাকলে অবশ্যই করে একটুখানি বলতো যে বাবু যা গিয়ে বাসমতি চাল নিয়ে আয়, একটুখানি 250 মতন চিকেন নিয়ে আয়, তাহিরি বানিয়ে দিচ্ছি, আর দই নিয়ে আয়, আর একটু বুন্দি নিয়ে আয়। তাহিরি বুন্দি রায়তা খেয়ে নে, না হলে জিরা রাইস বানিয়ে দিচ্ছি, জিরা রাইস খেয়ে নে। আমার তখনই মাথায় ক্লিক করলো যে হ্যাঁ, জিরা রাইস খেতে পারি। তো এইবার আমার সমস্যাটা হচ্ছে যে আমি প্রেশার কুকার খুব একটা বেশি ভালোভাবে চালাতে পারি না। প্রেশার কুকার ইউজ করতে পারি, কিন্তু ওই যে জলের আন্দাজটা আমার এখনো করতে একটু অসুবিধা হয়। আমি সব রকমেরই রান্না পারি, আমি এইটুকুনি বলতে পারি যে আমার মা আমাকে সব পরিস্থিতির জন্য তৈরি করে দিয়ে গেছে। আমার মা আমার বাবা দুজনেই সব পরিস্থিতিতে থাকার মতো করে তৈরি করেছে ছোট থেকেই। মা বাবার একটাই বক্তব্য ছিল যে বাবু দেখো, জীবনে এমন পরিস্থিতি হয়তো আসতে পারে যখন দেখবে যে তোমার অনেক অসুবিধা হবে, তুমি অনেক কাজ করতে পারছো না, কিন্তু তখন যে তুমি যেন কোনো রিগ্রেট না করো যে আমি যদি আমি এই সময় এই কাজটা শিখলাম না কেন। এটা আমার পাপ্পা আমাকে সবসময় বলে এসেছে, মাম্মিও সবসময় বলে এসেছে। তো ছোট থেকেই নিজের রান্নাটা নিজেই করে নিতে পারি। এইবার যেটা বলছিলাম, প্রেশার কুকার। তো প্রেশার কুকারে আমি খুব একটা বেশি ইউজ করতে পারি না, টু বি ভেরি অনেস্ট। আমি কড়া, তারপরে এই কড়া, ফ্রাইং প্যান, এগুলোতেই খুব রান্না করি। আপনারা যারা এত বছর ধরে ভ্লগ দেখছেন আমাদের, মাম্মি যখন ব্লগ করতো, আমি যখন রান্না করছি, আমাকে কেউ কোনোদিনও হয়তো প্রেশার কুকারে রান্না করতে দেখেনি। তো আমি ভাবলাম যে জিরা রাইস বানাবো। এবার মাম্মি তো এক্সপার্ট ছিল জিরা রাইস বানানোতে, প্রেশার কুকারে বানাতো মাম্মি। এবার আমি তো প্রেশার কুকার কি করব। আমি পাপ্পাকে ফোন করলাম, পাপ্পাকে ফোন করে জিজ্ঞেস করলাম, পাপ্পা জিরা রাইসটা বানাবো, তুমি আমাকে একটু বলো তো যে জিরা রাইসে কটা সিটি পড়বে। পাপ্পা বললো যে 2টো সিটি পড়বে, মনে করে কিন্তু। আমি বললাম যে ঠিক আছে, 2টো সিটি পড়বে, আর একটা সিটি ভরে রেখে দিতে হয় বা রিলিজ করে দিতে হয়, এরকমই কিছু। আমি তখন হঠাৎ করে মাথায় ক্লিক করলো যে আমি যদি ভাতটাকে আগে বানিয়ে নিই, তারপরে যদি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে যদি একটুখানি ফ্রাই করে, তার মধ্যে একটুখানি নুন,
হালকা করে গুঁড়ো লঙ্কা দিতে চাইলে মানে দিতে পারি। আমি একটুখানি ঝাল ঝাল খেতে ভালো লাগে, তো আমি গুঁড়ো লঙ্কা দিলাম। তেলের মধ্যে আমি সব কিছু ফ্রাই করলাম। ভাতটা আমি আগে থাকতে প্রি কুকড বানিয়ে নিয়েছিলাম, তার মধ্যে আমি মানে দুটোকে মিক্স করে নিয়েছিলাম। বিলিভ মি, একই রকমের টেস্ট। প্রেশার কুকারে বানালেও যেরকম হয়, হ্যাঁ প্রেশার কুকারে বানালে যেটা হয়, প্রেশার কুকারের টেস্ট ফ্রেগরেন্স আরও বেশি ভালো হয়, কেননা প্রেশার কুকারে একটা টাইট ইয়ের মধ্যে কুকিংটা হয়, তো প্রেশার কুকারের টেস্ট আলাদাই হয়। মানে দেয়ার ইজ নো কম্প্যারিজন টু দ্যাট থিং। মানে প্রেশার কুকার আর করার মধ্যে একটা ডিফারেন্স আছে। তো বানালাম, তারপরে ভাবলাম যে জিরা রাইসটা এমনি এমনি খাবো। আগের দিন রাত্রিবেলা পনির বানিয়েছিলাম। পনির বানিয়েছিলাম বলতে পনিরের একটা তরকারি বানিয়েছিলাম। তো সেটা আমি ভাবলাম যে আমাদের বাড়ির সামনেই একজনের দোকান আছে, মানে যার থেকে পনিরটা নিয়েছিলাম। এবার সে আমাকে খুব ভালোবাসে, মানে আমাকে আমার বাবাকে দুজনকেই খুব ভালোবাসে। এবার আমি ভাবলাম যে যাই একটুখানি মানে ইচ্ছা করলো একটু মানে একা একা খাবো, একটুখানি জ্যাঠামশাইকেও গিয়ে দিয়ে আসি, মানে যে দোকানদার আছে, মানে আমি জেঠু বলি, তো জেঠুকে গিয়েও দিয়ে আসি। তো পনির বানালাম, মটর পনির বানালাম। তো মটর পনির দিয়ে এলাম তাকে রাত্রিবেলা। জেঠুর খেয়ে খুব ভালো লেগেছিল, মানে জেঠুর ছেলে মানে আমার দাদাও আমাকে বললো যে খুব ভালো হয়েছে। তো এইবার আমি ভাবলাম যে দুপুরবেলা সেই মটর পনিরটা পড়েছিল একটুখানি, তো ভাবলাম যে সেটা গরম করে নিই। এবার সেই ইচ্ছা করছিল না, আবার সেই খেয়ে উঠে বেরোতেই হবে। তো কি করলাম, টক দই ছিল বাড়িতে। এবার আমার একটা পুরনো বদ অভ্যেস হচ্ছে টক দইতে একটুখানি চিনি দিয়ে খাবার। আপনাদের কাদের কাদের এই অভ্যেসটা আছে আমাকে একটু বলবেন, যে কমেন্ট করে জানাবেন যে টক দইতে চিনি দিয়ে খাওয়ার অভ্যেসটা কাদের কাদের আছে। আমার তো আছে। মানে শত ওয়েট লসের চেষ্টা করে নিয়েছি, মানে ওয়েট লস করবো, মাম্মিকে বললাম মাম্মি কাল থেকে বাড়িতে টক দই পাতবে, টক দই খাবো, খুব এনার্জেটিক ভাবে বললাম। মাম্মি বললো ঠিক আছে পাতবো। পরের দিনকে টক দই যখন দিচ্ছে, মাম্মি একটুখানি চিনি দেবে প্লিজ, বা একটুখানি গুড় বা একটুখানি মধু দেবে। মাম্মি বললো তাহলে তুই ওয়েট লসটা করছিস কেন, টক দইটা খাচ্ছিস কেন? একদম ভালো লাগে, তাহলে তুই এর থেকে মিষ্টি দই খা, যা গিয়ে দোকান থেকে মিষ্টি দই কিনে এনে খা, আরও মোটা হ। মাম্মি ডাইরেক্ট এটাই বলতো যে আরও মোটা হ, চিনি যখন খাচ্ছিস তাহলে টক দই খাওয়ার মানেটা কি হয়? এইবার আমার তো মানে টক দইয়ে চিনি দিয়ে খাবার এটা একদম বরাবরের মানে বদ অভ্যাস বলতে পারেন। হ্যাঁ, তবে একটা জিনিস আমি বলতে পারি যে আমার লাস্ট কিছু মাসে মানে ভিজিবলি কিছু মানে একটু ওজনটা কমেছে। মানে আমি জানি না আপনারা সেটা বলবেন, মানে ওজনটা কমেছে অ্যাকচুয়ালি। মানে আমার মোর দেন মানে একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে আমার আন্ডার 60 ওয়েট ছিল, আন্ডার 60 বা এই 65-60 এরকম ওয়েট ছিল। মানে স্ট্যান্ডিং মানে 5 ফুটের, যখন ক্লাস 8-9-এ পড়ি এরকম সময়। আপনারা তখন দেখেইছেন আমি কতটা রোগা ছিলাম। যারা যারা পুরোনো ব্লগ দেখতেন, আমার মাম্মির পুরোনো ব্লগ দেখতেন, আপনারা দেখেইছেন কতটা রোগা ছিলাম আমি। ওই তারপরে লকডাউন এলো, মাম্মি নানান রকমের ইটিং শো দেখতো। এবার ওই ইটিং শো দেখে আমি খুব এনার্জেটিক হয়ে মাম্মিকে বললাম মাম্মি ভাত বাড়িয়ে দাও, আমার ভাত খাবো, দেখি না ওরা যদি খেতে পারে আমি খেতে পারবো না। মানে তখন আমরা ইটিং শো করতাম, আপনাদের মনে আছে? সেই ইটিং শোতে আমি প্রতিদিন অনেকখানি ভাত খেতাম, বাড়িতেই থাকতাম, স্কুলও হতো না তখন, অনলাইন স্কুল হতো। এইবারে সেই ইটিং শোতে ভাত খেতাম, প্রচুর ভাত খেতাম, তারপর দুপুরবেলা ঘুমোতাম, ঘুমিয়ে বিকেলবেলা উঠছি এরকম অবস্থা হতো। ওই করে 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 মানে আমার ওজন প্রায় 20 থেকে 30 কিলো বেড়ে গেল। 20 থেকে 30 কিলো, ক্যান ইউ ইমাজিন ইট? হাউ মাচ ওয়েট আই গেইনড in 1 year. I gained lots and lots of weight. এই 2 থেকে 3 মাসে, আমার লাস্ট 2 মাসে মার্চ এপ্রিল মাসটাই বলতে পারেন, মানে আমার তো বাড়িতে ওয়েট মেশিন, সুগার, ব্লাড প্রেশার, তারপরে পালস অক্সিমিটার, সব রকমেরই মেশিন রাখতে হতো আমাকে। তো আমি নিজের ওয়েট মেশিনে দেখলাম যে আমার ওজন প্রায় 6 থেকে 7 কিলো কমেছে অবশ্যই। মানে
দৌড়োদৌড়ি গেছে, মানে মারাত্মক লেভেলে দৌড়োদৌড়ি গেছে, মানে হসপিটাল, বাড়ি, তারপর নানান রকমের কাজ। যেমন এখন আমার দৌড়োদৌড়িটা লেগে আছে আমার আর পাপ্পার দুজনেরই দৌড়োদৌড়ি লেগে আছে হচ্ছে ব্যবসার কাজ। আচ্ছা, আপনারা যারা যারা হয়তো আমার ব্লগটা প্রথমবার দেখছেন, আপনারা অবশ্যই করে আমাদের ফেসবুক পেজ, আমাদের পেজ আর চ্যানেল দুটোকেই ফলো করবেন। কস্তুরিজ, KASTURIZ। একদিন আপনাদের সাথে কস্তুরিজেরও গল্প করব আমি। কস্তুরিজে আমি খুব সুন্দর সুন্দর নাইটিস দেখাই, শাড়ি দেখাই, কুর্তি দেখাই, নানান রকমের উইমেন্স ওয়্যার, সব রকমের পেয়ে যাবেন আপনারা। তো আপনারা অবশ্যই করে ফলো করবেন। এখন আগে আমি আর মাম্মি ভিডিও করতাম, এখন আমি আর পাপ্পা করছি। আর সত্যি কথা, মানে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন ভিডিওগুলোতে যে ভিডিওগুলো করতেও ভালো লাগছে। মানে এখন দেখবেন যে আমি খুব মানে ফ্রিকোয়েন্টলি মানে ভিডিওতে গ্যাপটা কম দিই, কেননা এখন মানে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, আপনারা এতটা মোটিভেট করছেন যে আমি আমার দিক থেকে একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি যে এখন আমার আর পাপ্পার এমন অবস্থা হয়েছে না, আমরা কাজ না করে থাকতে পারছি না। আমরা যদি খালি সময় বসে থাকি, যদি একটা খালি সময় এমনি বসে আছি, গান শুনছি বা কিছু একটা করছি, তখনই ওভার থিঙ্কিং একদম মানে ওভার থিঙ্কিং অ্যাট ইটস পিক লেভেল চলে যায়। মানে নানান রকমের বিষয় আমরা ওভার থিঙ্ক করি, যেটা এখন আমি বুঝতে পারি যে মাম্মির কেন হতো। যখন আমি বাড়িতে থাকতাম না, পাপ্পা বাড়িতে থাকতো না, যখন মাম্মি একা থাকতো, আমি যখন কলেজে যেতাম, হ্যাঁ একটা জিনিস আমি বলবো যে মাম্মির সাথে আমার, যখন আমি কলেজে থাকতাম, মাম্মির সাথে আমার কন্টিনিউয়াস কমিউনিকেশন হতো, কন্টিনিউয়াস। যে খেয়েছো, কী করছো, মাম্মিও জিজ্ঞাসা করতো কী রে, কী করছিস, ক্লাস হচ্ছে, বন্ধুদের সাথে গল্প করছিস। তো আমি আর মাম্মি কন্টিনিউয়াস হোয়াটসঅ্যাপের মধ্যেই কমিউনিকেশনে থাকতাম। মানে আমাদের মানে এতটাই এরকম ইয়ে ছিল যে আমি এখন কলেজে গিয়ে, আমি আপনাদেরকে একটা কথা শেয়ার করি, আমি কলেজে গেছি দুদিন আগে, আমি না কলেজে গিয়ে না খালি হোয়াটসঅ্যাপটা খুলছি, মানে দের ইজ নাথিং, মানে কারোর মেসেজ আসার নেই, কিন্তু আমি বারবার হোয়াটসঅ্যাপটা খুলছি, স্ক্রোল করছি, মানে এক্সপেক্ট করছি মাম্মির চ্যাট আসবে। মানে ওই একটা ডিলেরিয়ামের মধ্যে এখনো আছি আমরা, বলতে গেলে এখনো ওই একটা ডিলেরিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছি। তো সেই ডিলেরিয়াম থেকে বেরোতে এখনো একটু সময় লাগবে, মানে একটা ডিলেমার মধ্যে আছে, সরি ডিলেরিয়াম বলছি, ডিলেমার মধ্যে আছি। তো সেই ডিলেমা থেকে বেরোতে একটু সময় লাগবেই আমাদের, বাট স্টিল আপনাদের সাথে আসছি, আপনাদের সাথে কথা বলছি, আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, আপনারা এত সুন্দর মোটিভেট করছেন যে এখন বুঝতে পারি যে আমার মাম্মি এত হাসি খুশি থাকতো কেন। আপনাদের জন্যই, আপনাদের জন্যই। আপনারা এত ভালোবাসা দিতেন, আপনারা মাম্মিকে এত বেশি ভালোবাসতেন, আপনারা মাম্মিকে এত বেশি প্রেজ করতেন যে মাম্মি আরও বেশি মোটিভেশন পেত যে হ্যাঁ কাজ করা যেতে পারে, যেটা আমি আর পাপ্পা এখন পাচ্ছে। মানে সত্যি কথা, মানে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, এতটা বেশি সাপোর্ট করছেন আমাদেরকে, যে নিজের লোকেরাও এতটা সাপোর্ট করে না, টু বি ভেরি অনেস্ট। আমি এই কথাটা আপনাদেরকে বলতে পারি যে নিজের লোকেরাও, নিজের রক্তের সম্পর্কের লোকেরাও এত সাপোর্ট করে না যতটা আপনারা করছেন। আপনাদের সাথে মানে আমার এখন হয়ে গেছে যে আপনারা আমাকে নিজেদের ঘরের ছেলের রূপে দেখেন। মানে আমি এটা আপনাদের কমেন্ট করে বুঝতে পারি যে আপনারা আমাকে নিজের ঘরের ছেলের মতনই দেখেন। আমার বাবাকেও ভীষণ ভালোবাসেন আপনারা। আমি মানে আজকেই আমার বাবা আসতো, ভিডিওতে অ্যাপিয়ার করতো, বাবার সাথেও মানে গল্প আছে প্রচুর, কিন্তু নানান কারণে মানে পাপ্পা এখন রান্না করছে, প্লাস একটা কিছু কলসে বিজি আছে বলে পাপ্পা আজকে আসতে পারছে না ব্লগে। বাট নেক্সট ব্লগে আই উইল ডেফিনেটলি ট্রাই টু ব্রিং পাপ্পা। আপনারা সবাই পাপ্পাকেও দেখতে চাইছিলেন। পাপ্পা আমি দুজনেই আছি, মানে মেন্টালি তো দুজনেই একটু এফেক্টেড আছি, কিন্তু আছি, মানে কোনো রকমে আছি। তো আর আরেকটা জিনিস আমি বলবো, থ্যাংক ইউ ভেরি মাচ যারা আগের দিন আমাকে কনগ্রাচুলেশনস বলেছিলেন, তাদেরকে
মানে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আশীর্বাদ করতে থাকুন যেন এইভাবেই চলে যেতে পারি। আমার মায়ের আশীর্বাদ তো সবসময় আমার কাছে আছে, আমি এইটুকুনি বুঝতে পারি যে আমার মায়ের আশীর্বাদ আছে আমার কাছে। হ্যাঁ, তবে একটা জিনিস মনের কথা আপনাদেরকে শেয়ার করি। আজকে এইভাবে এই পরিস্থিতিতে বসে আমাকে যে ভিডিও বানাতে হবে মাম্মিকে ছাড়া, আমি যে কারণে মাম্মির ফেভারিট সিটে বসে আছি, মাম্মির ফেভারিট সিট মানে মাম্মির ফেভারিট চেয়ারে বসে আছি, মাম্মির ফেভারিট চেয়ারে বসে ভিডিও বানাচ্ছি। এই যে মাম্মি থাকবে না, আমাকে ভিডিও বানাতে হবে, ব্লগ বানাতে হবে, তারপরে নানান রকমের কাজ করতে হবে। মেন্টালি প্রিপেয়ার্ড কোনোদিনই এই ব্যাপারে ছিলাম না। মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম যে কিছু একটা হবে, মেন্টালি প্রিপেয়ার্ড সবাইকেই থাকতে হয়। আর এইটুকুনি আমি বলতে পারি যে মানুষের জীবনের কোনো সিওরিটি নেই, মানুষের জীবনে সত্যি কোনো সিওরিটি নেই। আজকালকার মানে ইয়াং জেনারেশনের লোকেরাও মানে জেনজি জেনারেশনের লোকেরাও খুব একটা বেশি সার্ভাইভ করে না, তো এদের মানে লাইফের কোনো সিওরিটি নেই। বাট মানে আমি যখন দেখছি, মানে আজকে আমার যখন ব্লগটা বানাচ্ছি, সত্যি কখনো কখনো মনে হচ্ছে যে পাশে যদি মাম্মি বসে থাকতো না, দারুণ হতো ব্যাপারটা, গল্পে জমে যেত ব্যাপারটা। আপনারাও সেটাই বলেন যে কস্তুরীকে খুব মিস করছি, কিন্তু আর কি বলবো বলুন। আপনারা আমাকেই এখন মানে নিচ্ছেন, আমি এটাই আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাকে এতটা ভালোবাসছেন। এভাবেই ভালোবাসতে থাকবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আরও অনেক কিছু কথা বলার আছে, অনেক কিছু শেয়ার করার আছে, তো দেখতে থাকবেন আমাদের ব্লগ সিম্পল লাইফস্টাইল উইথ কস্তুরীতে। আমি সবসময় ব্লগ দিতেই থাকবো, পাপ্পার সাথে আসবো। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে আমি ডেলি ব্লগিং দেবো, মানে ডেলি ব্লগিংয়ের মধ্যে আপনারা অনেকেই বলছেন যে বাবু ডেলি ব্লগিংটা দেখাও। ডেলি ব্লগিং আমি দেখাতে পারি, কিন্তু হ্যাঁ, এই ডেলি ব্লগিংয়ের এই একটাই হচ্ছে সমস্যা যে বাড়িতেই তো থাকি না আমি দেখাবোটা কি, মানে এরকমই অবস্থা। আমি একদিন পুরো ডে টু নাইট ব্লগ বানাবো, গল্প করব আপনাদের সাথে, পুরো দিনের রুটিন শেয়ার করব। আর এবার কি বলুন তো, দিনের রুটিন বলতে কি, আমি যখন থাকি বাড়িতে পুরো একা থাকি, পাপ্পা থাকলে পাপ্পা পুরো একা থাকে, বা দুজনের মধ্যে কেউই মানে একজন আরামবাগে চলে যাচ্ছে তো আর একজন অন্যদিকে চলে যাচ্ছে কাজে, তো দুজনেই দুদিকে ব্যস্ত থাকি। সেই দিনের শেষে এসে রাত্রিবেলা মানে আমরা একসাথে বসি, গল্প করি, টিভি দেখি। আমাদের রাত্রিবেলা এখন রুটিন হয়ে গেছে জানেন তো, মানে আমি যেমন আগে যেমন আমরা তিনজনে বসে ওয়েব সিরিজ দেখতাম, এখন রাত্রিবেলা আমি আর পাপ্পা ওয়েব সিরিজ দেখি। তবে একটা ওয়েব সিরিজ দেখছিলাম, আপনারা একটু জানাবেন মানে আপনারা দেখেছেন কিনা। ওয়েব সিরিজ না, একটা সিনেমা, শয়তান বলে, আর মাধবনের। মানে এত চাপের সিনেমা যে আমি দেখতেই পারলাম না সিনেমাটা, আমি আর পাপ্পা দুজনেই, মানে এতটা চাপের সিনেমাটা ছিল, মানে নেভার এক্সপেক্টেড দ্যাট, মানে নেভার এক্সপেক্টেড আর মাধবন টু বি লাইক দ্যাট। মানে সেই একটা আর মাধবনের একটা আলাদাই ছবি আমাদের মাইন্ডে থাকে, তো সেই সেই জিনিসটা মানে যখন মানে দেখছি যে চেঞ্জ হয়ে গেছে, মানে দেখতে বেশ মজা আসছে, কিন্তু মানে সে মাইন্ডে ওই জিনিসটাই প্লে করছে। আরেকটা দেখছিলাম কালকে রাত্রিবেলা, কাগজের পার্ট 2 অ্যামাজন প্রাইমে বেরিয়েছে, ওটা আমাদের পুরো দেখা হয়নি, ওটা দেখবো। অ্যান্ড আরেকটা ওয়েব সিরিজের জন্য খুব ইগারলি ওয়েট করছি, যেটা আমার মাম্মির খুব ফেভারিট ছিল, সেটা হচ্ছে পঞ্চায়েত। মানে মাম্মির সেরিব্রাল অ্যাটাক হওয়ার আগের দিন রাত্রিবেলা পর্যন্ত মানে আমরা পঞ্চায়েত আবার চালিয়েছিলাম। মাম্মি বলেছিল বাবু সিজন 1 থেকে আবার চালাতো পঞ্চায়েতটা, দেখতে খুব ইচ্ছা করছে। কেননা এখন এতটা মানে এমন এমন সিনেমাগুলো দেয় না সব, মানে দেখা যায় না, মানে বাড়ির লোকের সাথে বসে দেখা যায় না। গ্রাফিক কন্টেন্ট, তারপরে নানান রকমের ভায়োলেন্স সব কিছু থাকে, দেখা যায় না। তো সেই বসে বসে সিনেমা দেখছিলাম, মানে পঞ্চায়েতটা দেখছিলাম। এবার পঞ্চায়েত 28 মেতে আসবে, খুব ইগারলি ওয়েট করছি। খুব ভালো ওয়েব সিরিজ, আপনারা যারা দেখেননি একবার দেখবেন অবশ্যই করে।
তো চলুন নেক্সট ব্লগে দেখা হবে। এখন যদি কথা বলতে থাকি তো 40-50 মিনিট এমনিতেই হয়ে যাবে, এমনিতেই 20 মিনিট হয়ে গেছে। তো দেখা হবে পরের ভিডিওতে। স্টিল দেন স্টে টিউন টু সিম্পল লাইফস্টাইল উইথ কস্তুরী। আমি সৌনক। আজকের মতন এই ভিডিওটি এখানেই শেষ করছি।